গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? তো আজকে আমরা প্র্যাকটিস সেট 3 নিয়ে চলে এসেছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। ঠিক আছে, তো আজকে আমাদের 3 নম্বর ক্লাস, এবং 3 নম্বর ক্লাস আমাদের যে টপিকটা ছিল তিন নম্বর ক্লাসের আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের বল এবং গতি। এটা আজকের টপিক। আজকের টপিক হচ্ছে পদার্থবিদ্যার বল এবং গতি সম্পর্কিত। এবং পরের দিন নেক্সট যে ক্লাস, সেই ক্লাসে আমরা পড়ব তাপ এবং তাপমাত্রা সম্পর্কে। নেক্সট যেটা আমরা পড়ব তাপ এবং তাপমাত্রা সম্পর্কে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা স্টার্ট করছি, শুরু করি তাহলে। কেমন? লাইফ সায়েন্সের ক্লাস হবে, লাইফ সায়েন্সের ক্লাস পরে আছে, এই পরে আছে দেখো, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মানব দেহ, পরিবেশ বাস্তুতন্ত্র আছে পরে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা শুরু করছি তাহলে। আজকের আমাদের যে টপিক সেটা শুরু করছি। তো প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, বলো একটি বস্তু মাটির উপরে স্থির অবস্থায় আছে, কোনো বল প্রয়োগ না করেও বস্তুটি স্থির থাকার ব্যাখ্যা করতে সবথেকে উপযোগী কোনটি? ভালো করে পড়বে, পড়ে ভাববে, ভেবে উত্তর দেবে। মাটির উপরে স্থির অবস্থায় আছে, ভালো করে ভাবো। মাটির উপরে স্থির অবস্থায় আছে, ঠিক আছে। এখন নিউটনের ফার্স্ট ল দিয়ে তো ব্যাখ্যা করা যেত, নিউটনের প্রথম সূত্র, কিন্তু নিউটনের প্রথম সূত্র তো এখানে নেই। ওকে, তো এখানে মাটির উপরে স্থির থাকার শর্ত কি? ধরো এটা হচ্ছে মাটি, এখানে একটা বস্তু আছে স্থির অবস্থায়, ঠিক আছে। এটা স্থির অবস্থায় আছে, কেন আছে? কারণ আমরা কি বলতে পারি যে এখানে এই বস্তুটা ওপরে মাটি কিন্তু বল প্রয়োগ করছে, বস্তুটার ওজন, আর বস্তুটার ওজনের জন্য ওপরের দিকে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে ওপরের দিকে, ওজনের বিপরীত দিকে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে, ঠিক আছে। তো ওজন কেন হয়? অভিকর্ষীয় বলের জন্য, অভিকর্ষীয় ত্বরণের জন্য, লম্ব প্রতিক্রিয়া বলের জন্য। তো এটার অ্যাকচুয়ালি দুটো অ্যান্সারই সঠিক হতে পারে। এক হচ্ছে বলের সাম্যাবস্থা, বলের সাম্যাবস্থা, এখানে দুটো বল একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, ফলে লব্ধি বল শূন্য। আর দুই হচ্ছে অভিকর্ষীয় বল বা অভিকর্ষীয় ত্বরণের জন্য, ঠিক আছে। তো দুটোই সঠিক উত্তর হতে পারে, যে কোনো একটা নিলেই কারেক্ট হবে। বোঝা গেছে? ওকে, তো এখানে আমরা এখানে ডি আছে, কিন্তু যারা এ বলেছো তাদের উত্তরটাও সঠিক, বলের সাম্যাবস্থা। কিন্তু এই দুটো কিন্তু হবে না। যদি এখানে নিউটনের প্রথম সূত্র থাকতো তাহলে হতো, হ্যাঁ নিউটনের ফার্স্ট ল, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ, ওকে।
এখানে হাই হ্যালো করার জায়গা নয়, ঠিক আছে? আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি, অ্যান্সার করো আর কিছু ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কোশ্চেন নাম্বার 2, একটি বস্তুর ভর হচ্ছে 10 কিলোগ্রাম, মাটিতে স্থির থাকা অবস্থায় বস্তুটির ওজন কত হবে? একটা বস্তুর ভর 10 কিলোগ্রাম, মাটিতে স্থির থাকা অবস্থায় বস্তুটির ওজন কত হবে? বলো, ভালো করে চিন্তা করো, চিন্তা করে বলো। ভর হচ্ছে 10 কিলোগ্রাম, মাটিতে স্থির থাকা অবস্থায় বস্তুটির ওজন কত হবে? তো আমরা কি জানি, ভর যদি m হয়, ওজন হচ্ছে mg, ঠিক আছে? g এর ভ্যালু কত? g এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভর কত? 10 কিলোগ্রাম, তাহলে 10 ইন্টু 9.8, তাহলে কত হচ্ছে? 98 নিউটন। তাহলে বস্তুর ওজন কত হচ্ছে? 98 নিউটন। তাহলে ভর এবং ওজন সম্পর্কে তোমাদের জানতে হবে। ভর কাকে বলে, ওজন কাকে বলে, ভরের একক কি, ওজনের একক কি, ঠিক আছে? তো মনে রাখবে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। রাশি, এসআই একক, সিজিএস একক, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? রাশি হচ্ছে ভর, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এর এসআই একক হচ্ছে কিলোগ্রাম, সিজিএস একক হচ্ছে গ্রাম। ভরের একক কিলোগ্রাম আর গ্রাম। অপরদিকে যদি আমরা ওজনের কথা বলি, ওজন হচ্ছে mg, ভরের সাথে অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হবে, জিটাকে কি বলা হয়? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ বলা হয় জি কে। তো ওজন mg, ওজনের এসআই একক কি? ওজনের এসআই একক হচ্ছে নিউটন, আর সিজিএস একক হচ্ছে ডাইন, ঠিক আছে? খেয়াল রাখবে। তাহলে এখানেও ব্যাখ্যা দেওয়া রয়েছে। ওজন মানে হচ্ছে mg, যেখানে m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষজীয় ত্বরণ। g এর মান কত? g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়, এখানে লেখা রয়েছে, যারা জানো না তাদের জন্য, ঠিক আছে? ভর কিলোগ্রামে, কিন্তু ওজন নিউটনে প্রকাশিত হয়। আর মনে রাখবে, মহাকাশে অভিকর্ষ কম থাকায় ওজন কমে যায়, কিন্তু ভর অপরিবর্তিত থাকে। ভর হচ্ছে এমন একটা ধর্ম যেটা কখনোই পরিবর্তন হয় না, ভর সবসময় অপরিবর্তিত থাকে। ওজন কম বেশি হতে পারে। কোশ্চেন নাম্বার 3, একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে 20 মিটার প্রতি সেকেন্ড বেগ অর্জন করলো, গাড়িটির ত্বরণ কত? স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে 20 মিটার প্রতি সেকেন্ড বেগ অর্জন করলো, গাড়িটির ত্বরণ কত? বলো। তো ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। ত্বরণ মানে অন্তিম বেগ, মাইনাস প্রাথমিক বেগ, ডিভাইডেড বাই সময়, ঠিক আছে? অন্তিম বেগ প্রথমে কি ছিল? প্রথমে ছিল স্থির অবস্থা। স্থির অবস্থা মানে বেগ কত ছিল? স্থির অবস্থা মানে বেগ হচ্ছে 0,
বেগ 0, তারপরে বেগ কত হলো 20 মিটার প্রতি সেকেন্ড, তাহলে অন্তিম বেগ কত 20 মিটার প্রতি সেকেন্ড মাইনাস প্রাথমিক বেগ হচ্ছে 0 ডিভাইডেড বাই সময় হচ্ছে 5 সেকেন্ড, তাহলে কাটাকুটি করলে 4 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে অপশন বি 4 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ হলো বেগ পরিবর্তনের হার, তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, এটা হচ্ছে ত্বরণের সমীকরণ। বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, পরের কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 4, নিচের কোন ঘটনাটি বলের প্রয়োগ ছাড়া ঘটে না? কোন ঘটনাটি বলের প্রয়োগ ছাড়া ঘটে না? সূর্যের আলোক প্রবাহ, গরম বস্তুর তাপ বিকিরণ, স্থির বলকে গতিশীল করা, কোনো বস্তুর ভর বৃদ্ধি। বলের প্রয়োগ ছাড়া ঘটে না কোনটি? সঠিক উত্তর হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করা, স্থির একটা বলকে গতিশীল করা। স্থির বস্তু গতিশীল করা বা গতিশীল বস্তুকে স্থির করতে গেলে বলের প্রয়োজন। ঠিক আছে, তাহলে এটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বুঝতেই পারছো। আর ভরের বৃদ্ধি যেটা বলেছে, এটা রাসায়নিক বা পারমাণবিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো বল প্রয়োগ ছাড়া স্থির বস্তু কখনো গতিতে আসতে পারে না, যেটা নিউটনের প্রথম সূত্র বলছে যে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে আর গতিশীল বস্তু চলতে থাকবে, এটাকে বলে জাড্য ধর্ম। তো বলের প্রয়োগ ছাড়া অবস্থার পরিবর্তন করা যায় না। ঠিক আছে, তাপ বিকিরণ বা আলোক প্রবাহ এগুলোর জন্য সশরীরে বল প্রয়োগ করার প্রয়োজন নেই। ঠিক আছে, তবে বল প্রয়োগের মাধ্যমে বস্তুর গতি পরিবর্তন করা যায়, বস্তুর আকার আকৃতি পরিবর্তন করা যায়। বল প্রয়োগ করে তুমি একটা বস্তুকে আকার আকৃতি পরিবর্তন করতে পারো। ধরো একটা স্প্রিং আছে, টেনে লম্বা করতে পারো, দৈর্ঘ্য বেড়ে গেল। একটা বোতল আছে, চাপ দিয়ে তুমি দুমড়ে দিতে পারো। তাহলে বল প্রয়োগে বস্তুর আকার আকৃতি পরিবর্তন হয়, বস্তুর গতি পরিবর্তন হয়। ঠিক আছে, খেয়াল রাখবে। কোশ্চেন নাম্বার 5, কোন পরিস্থিতিতে একটি চলমান গাড়ির ত্বরণ স্থির থাকতে পারে? চলমান গাড়ির ত্বরণ স্থির থাকতে পারে। বলো। কোন পরিস্থিতিতে চলমান গাড়ির ত্বরণ স্থির থাকতে পারে? ত্বরণ স্থির মানে একেবারে ত্বরণ ধরো শূন্য, ত্বরণ শূন্য ধরে নাও। চলমান গাড়ির ত্বরণ একেবারে শূন্য হতে পারে কোন পরিস্থিতিতে? তো ত্বরণ শূন্য কখন হবে? নিউটনের সূত্রের কথা মনে করো। ত্বরণ শূন্য কখন হবে? নিউটনের দ্বিতীয় সূত্র বলছে বল সমান সমান ভর ইনটু ত্বরণ। তাহলে ত্বরণ যদি শূন্য হয় তাহলে প্রযুক্ত বল হবে শূন্য। অর্থাৎ গাড়িতে যখন অন্তর্নিহিত বলগুলি একে অপরকে প্রতিমিত করে বা বিনাশ করে, তখন লব্ধি বল শূন্য হয়ে যায়। আর লব্ধি বল শূন্য হলে ত্বরণ হয়ে যাবে শূন্য। নিউটনের দ্বিতীয় সূত্র। বুঝতে পেরেছো? নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 6, এগুলো খুব সহজ সহজ কোশ্চেন, একদমই কঠিন কোশ্চেন নয়, খুবই সহজ কোশ্চেন। একটা বস্তুর ভর হচ্ছে 2 কিলোগ্রাম আর ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? প্রযুক্ত বলের মান কত? তো প্রযুক্ত বল মানে ভর ইন্টু ত্বরণ। এফ সমান সমান এম এ। ভর কত? ভর হচ্ছে 2 কিলোগ্রাম আর ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 6 নিউটন হচ্ছে প্রযুক্ত বল। একদম সহজ কোশ্চেন। এফ সমান এম এ সূত্র দিয়ে করতে হবে। তো তোমরা আশা করি নিউটনের দ্বিতীয় সূত্রটা জানো, এফ সমান এম এ। যদি না জানো এই সূত্রটা ভালো করে পড়ে নেবে, এখান থেকে ছোটখাটো একটা দুটো অঙ্ক আসতে পারে। বোঝা গেছে? তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলা হচ্ছে এফ সমান এম এ, এবং এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক এইরকম ছোটখাটো একদম সহজ দু একটা অঙ্ক কিন্তু আমাদের আসতে পারে। হ্যাঁ, এরকম প্রশ্ন না আসার কোনো কারণ নেই। ঠিক আছে, কনসেপচুয়াল কোশ্চেন না আসার কোনো কারণ নেই, এরকমই আসতে পারে। দিন দিন যা কোশ্চেন হচ্ছে এরকমই আসবে। এবারে বলো, কোনটি নিউটনের প্রথম সূত্রের উদাহরণ হিসাবে বিবেচিত? নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্রের উদাহরণ হিসাবে বিবেচিত কোনটি? এখানে দেখো তো কোনটা নিউটনের প্রথম সূত্র হিসাবে বলা যায়? কোনটাকে নিউটনের প্রথম সূত্র হিসাবে বলা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নিউটনের প্রথম সূত্র কি বলা হচ্ছে? বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে। তাহলে স্থির বস্তু স্থির থাকবে, অথবা কোনো বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়। ঠিক আছে, তো নিউটনের প্রথম সূত্র হচ্ছে তাহলে অপশন সি। ঠিক আছে, এটা। এবং এই সূত্রকে বলা হয় জড়তা বলীয় সূত্র বা জাড্যতার সূত্র। এই সূত্রকে আমরা জাড্যতার সূত্রও কিন্তু বলতে পারি। ঠিক আছে, বাহ্যিক বলের অনুপস্থিতিতে বস্তু হয় তোমার স্থির থাকবে, না হলে সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? এখান থেকে জাড্য ধর্মের ধারণা আসছে। জাড্য ধর্ম স্থিতি জাড্য বা গতি জাড্যের ধারণা এখান থেকে আসছে। ক্লিয়ার? ওকে, কোশ্চেন নাম্বার 8 ভালো করে পড়ো। নিক্ষিপ্ত বস্তুর বেগ যদি শূন্য হয় তাহলে কোন বল তাকে নিচে নামিয়ে নিয়ে আসে? নিক্ষিপ্ত একটা বস্তু তুমি ছুঁড়ে দিলে, তার বেগ যখন শূন্য হবে তখন কোন বল তাকে নিচে নামিয়ে আনবে? সঠিক উত্তর হচ্ছে অভিকর্ষ বল। নিক্ষিপ্ত বস্তুর বেগ যখন শূন্য হবে তখন অভিকর্ষ বল তাকে নিচে নামিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, একটা বস্তুকে তুমি যখন ছোড়ো উপরের দিকে, একটা বস্তুকে তুমি যদি উপরের দিকে ছোড়ো তাহলে বস্তুটা উঠবে প্রথমে, তারপর যখন বেগ শূন্য হবে তখন অভিকর্ষ বল তাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে। তলার দিকে কাজ করে সবসময় অভিকর্ষ বল।
তলার দিকে কাজ করে অভিকর্ষ বল, তাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, নিচের দিকে টানবে, হ্যাঁ, কারণ এটা নিম্নমুখী। তো কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে স্থির বিন্দুতে পৌঁছানোর পর তা আবার নিচের দিকে নামতে শুরু করে। অভিকর্ষ বল সবসময় নিম্নমুখী আকর্ষণ, সবসময় নিচের দিকে কাজ করে। ঠিক আছে, এবং এই অভিকর্ষ বল জি এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষজ ত্বরণের মান। অভিকর্ষজ ত্বরণের মানটা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 9, একটি ঢালে গাড়ি নিচের দিকে গড়াতে থাকে কেন? হ্যাঁ, একটি ঢালে গাড়ি নিচের দিকে গড়াতে থাকে কেন? এখানে একটা ঢাল আছে, এখানে যদি একটা গাড়ি থাকে, এই গাড়িটা নিচের দিকে গড়াতে থাকে কেন? একটা ঢালের উপরে যদি একটা গাড়ি থাকে, সেই গাড়িটা নিচের দিকে গড়াতে শুরু করে। না, অভিকর্ষ বলের কারণে। এই যে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, সবসময় নিচের দিকে কাজ করে। এই অভিকর্ষ বলের অনুদৈর্ঘ্য উপাংশ, অভিকর্ষ বলের কিছুটা অংশ এদিকেও কাজ করে আর কিছুটা অংশ এদিকে কাজ করে। ঠিক আছে, যেটা এদিকে কাজ করে এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য উপাংশ। অনুদৈর্ঘ্য উপাংশ। তো অভিকর্ষ বলের অনুদৈর্ঘ্য উপাংশের কারণে একটা গাড়ি ঢাল বরাবর নিচের দিকে চলতে শুরু করে। ঠিক আছে, সেখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছ? তো ঢাল যত বেশি হবে ওই অনুদৈর্ঘ্য উপাংশ তত বেশি বাড়বে এবং গাড়িটা তত দ্রুত নিচের দিকে পড়তে থাকবে। ঠিক আছে, আর ঘর্ষণ কম থাকলে তো আরো ভালো, কিন্তু ঘর্ষণটা মূল কারণ নয়, ঘর্ষণ বলটা মূল কারণ নয়, মূল কারণ হচ্ছে অভিকর্ষ বলের উপাংশ। ওকে, কোশ্চেন নাম্বার 10, বলো কেন্দ্রমুখী বল না থাকলে কোনো বস্তুর বৃত্তাকার গতি কেমন হবে? আমরা জানি কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে কেন্দ্রমুখী বলের প্রয়োজন। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তুমি একটা দড়িতে বেঁধে ঘোরাচ্ছ, তা ঢিলটা বৃত্তাকার পথে ঘুরছে, এগুলোর জন্য সব অনুদৈর্ঘ্য এই কেন্দ্রমুখী বল লাগে। তো কেন্দ্রমুখী বল যদি না থাকে তাহলে গতিটা কেমন হবে? বস্তুর বেগ বেড়ে যাবে, বেগ শূন্য হয়ে যাবে, সরল রেখায় ছিটকে চলে যাবে, নাকি বস্তু স্থির হয়ে যাবে? কেন্দ্র অভিমুখী বল যদি না থাকে তাহলে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে বস্তুটার কি হবে? যদি কেন্দ্র অভিমুখী বল না থাকে তাহলে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে বস্তুটা সরল রেখা বরাবর ছিটকে বাইরে বেরিয়ে যাবে। যদি ধরো সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, আজকে যদি আকর্ষণ বল বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী কিন্তু সরল রেখা বরাবর বেরিয়ে ছিটকে বেরিয়ে যাবে। তাহলে কেন্দ্র অভিমুখী, তুমি ধরো দড়িটা ঘোরাচ্ছ, একটা ঢিল দড়িতে বেঁধে ঘোরাচ্ছ, তো দড়ির টান কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তুমি দড়িটা যদি কেটে দাও তাহলে ঢিলটা কি থেমে যাবে, নাকি দড়ি কেটে দিলে ঢিলটা যে অবস্থানে ছিল ওই অবস্থান থেকে সোজা বাইরের দিকে বেরিয়ে যাবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে সরল রেখা বরাবর ছিটকে চলে যাবে। ঠিক আছে, তো বৃত্তাকার গতির জন্য আমরা জানি সবসময় কেন্দ্রমুখী বলের প্রয়োজন, আর এই বল যদি শূন্য হয় তাহলে বস্তু সরলরৈখিক পথে বাইরে ছিটকে বেরিয়ে যাবে। পৃথিবী সূর্যকে আবর্তন করছে কেন্দ্রমুখী বলের জন্য, কৃত্রিম উপগ্রহ আমাদের পৃথিবীকে আবর্তন করছে এই কেন্দ্রমুখী বলের জন্য।
কেন্দ্রমুখী বল যদি না হয় তাহলে সোজা বাইরে বেরিয়ে যাবে। বলের সংজ্ঞা, বলের ডেফিনেশন পাওয়া যায় নিউটনের সেকেন্ড ল থেকে, আর বলের ধারণা পাওয়া যায় ফার্স্ট ল থেকে, প্রথম সূত্র থেকে। কোশ্চেন নাম্বার 11, ঘর্ষণ বল বৃদ্ধি পেলে, ঘর্ষণ বল বৃদ্ধি পেলে কোনটা ঘটতে পারে বলো। ধরো ঘর্ষণ বল, আমরা জানি ঘর্ষণ বল কাজ করে মেঝেতে, তো ঘর্ষণ বল বৃদ্ধি পেলে নিচের কোনটি হতে পারে? ত্বরণ বেড়ে যাবে, দ্রুত ঠেলে সামনের দিকে এগিয়ে যাবে, স্থানচ্যুতি কমে যেতে পারে, আর বস্তু শক্তি উৎপন্ন করবে। ঘর্ষণ বল যদি বেড়ে যায় তাহলে কি হবে? তৃতীয় সূত্রটা ছিল ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সূত্র। ঘর্ষণ বল যদি বেড়ে যায় তাহলে বস্তুর স্থানচ্যুতি কমে যাবে, কম দূরত্ব অতিক্রম করবে। ধরো দুটো মেঝে আছে, একটা মেঝে মসৃণ, মসৃণ মেঝে ঘর্ষণ কম থাকবে, আর একটা অমসৃণ মেঝে ঘর্ষণ বেশি। মসৃণ মেঝে একটা আছে আর অমসৃণ মেঝে একটা আছে, একটা ঘর্ষণ কম একটা ঘর্ষণ বেশি। এখানে দুটো বস্তুকে ঠেলে দেওয়া হলো সামনের দিকে, এখানে একটা রেখে এখানে একটা রেখে, কে বেশি দূরত্ব যেতে পারবে? কে বেশি দূরত্ব যেতে পারবে? যে মসৃণ মেঝেতে আছে সে অনেক দূরে যেতে পারবে, আর যে অমসৃণ মেঝেতে আছে ঘর্ষণ বেশি, সে বেশি দূরে যেতে পারবে না। তাহলে ঘর্ষণ যদি বেশি হয় তাহলে কি হবে? স্থানচ্যুতি কম হবে, স্থানচ্যুতি বা অতিক্রান্ত দূরত্ব কম হবে অমসৃণ মেঝেতে। বোঝা গেছে? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ঘর্ষণ বল যদি বৃদ্ধি পায় তাহলে স্থানচ্যুতি কমে যেতে পারে। ঘর্ষণ বল বৃদ্ধি পেলে স্থানচ্যুতি কমে যেতে পারে। ঠিক আছে? উচ্চ ঘর্ষণ মানে কি হয়? বস্তুর গতি কমে যায় এবং ঘর্ষণে অনেক সময় তাপ তৈরি হয়। ঠিক আছে? বোঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটা একটু অঙ্ক দিয়েছি, দেখি কে কে করতে পারে। ভর হচ্ছে 5 কিলোগ্রাম, ত্বরণ হচ্ছে 4 মিটার প্রতি সেকেন্ডে স্কোয়ার, 2 সেকেন্ডে গতিবেগের বৃদ্ধি কত হবে? বলো। ভর হচ্ছে 5 কিলোগ্রাম, ত্বরণ হচ্ছে 4 মিটার প্রতি সেকেন্ডে স্কোয়ার, 2 সেকেন্ডে গতিবেগের বৃদ্ধি কত হবে? একটুখানি করে ভাবো। ত্বরণ মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময়। ঠিক আছে? প্রাথমিক বেগ ইউ সমান সমান 0, সময় হচ্ছে 2 সেকেন্ড, ত্বরণ হচ্ছে
4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অন্তিম বেগ ভি সমান সমান কত? ঠিক আছে, তো আমাদের প্রাথমিক বেগকে 0 ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ সমান সমান ভি বাই টি। তাহলে ভি সমান সমান এ ইন্টু টি। ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 4। সময় কত? সময় হচ্ছে 2। তাহলে টোটাল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা একটু অঙ্ক ছিল, যারা করতে পেরেছো ভেরি গুড। এবারে আর একটা কোশ্চেন, ভালো করে ভেবে উত্তর দেবে। 13 নম্বর কোশ্চেন। কোনো বস্তুর উপর একটি বল লম্বভাবে অপরটি সমান্তরালভাবে কাজ করছে, এদের লব্ধি বল কেমন হবে? 5 কিলোগ্রাম। এটা কাজে লাগবে না, এটা এমনি দিয়েছে, এটা কাজে লাগবে না। 13 নম্বর কোশ্চেনটা বলো। না, এখানে ভরের কোনো কাজ নেই। আমি তোমাকে এই অঙ্কটা একটু, এই কোশ্চেনটা একটু তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যা, এটা তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যারা অ্যান্সার দিতে পেরেছো পেরেছো, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপরে একটা বল এইভাবে কাজ করছে, আর একটা বল এইভাবে কাজ করছে, দুটো বল। তাহলে এই বস্তুর উপর লব্ধি বল কিভাবে পাবো? 90 ডিগ্রি কোণ। তো বল হচ্ছে ভেক্টর রাশি, তো লব্ধি বল পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? বল দুটো যেহেতু সমকোণে আছে, একটা লম্ব একটা সমান্তরাল 90 ডিগ্রি কোণে, তাহলে এদের লব্ধি বল বার করতে গেলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে। ঠিক আছে, সেই অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে ওই মূলদ বর্গ সংখ্যার মতো যোগফল করতে হবে। যদি F1 আর F2 হয়, তাহলে লব্ধি বল রুট ওভার একটা বলের স্কোয়ার প্লাস আর একটা বলের স্কোয়ার, এরকম ভাবে আমাদের সূত্র বার করতে হবে। ঠিক আছে, 25 25 কোথায়? কোথাকার কথা বলছো তুমি? 25 কোথায় আছে এখানে? ঠিক আছে, সময় কোথায় 25? ও এইটা, এটা হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, এবারে বলো কোশ্চেন নাম্বার 14। বলো, একটি বস্তুর উপরে বল প্রয়োগের ফলে তার ভর দ্বিগুণ হলে একই বল প্রয়োগে ত্বরণ কেমন হবে? অর্থাৎ ভরটা যদি দ্বিগুণ বেড়ে যায়, তাহলে ভর যদি দ্বিগুণ বেড়ে যায়, তাহলে একই বল প্রয়োগ করলে ত্বরণ কেমন হবে? ভর দ্বিগুণ বেড়ে গেছে, তাহলে একই বল তুমি যদি প্রয়োগ করো, তাহলে কি হবে? ভেবে উত্তর দেবে।
সঠিক উত্তর হচ্ছে অর্ধেক হবে, অর্ধেক হবে। কারণ দেখো নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। এখন তার মানে বল সমানুপাতিক হচ্ছে ভর, বল সমানুপাতিক হচ্ছে ভর। অর্থাৎ তুমি বলকে যদি বাড়িয়ে দাও ভর বাড়বে, বা ভর বাড়ালে বল বাড়বে, আর ভর যদি কমে যায় বল কমবে। আবার তুমি এটাও বলতে পারো যে বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে? তাহলে একই বল থাকলে বল বাই ভর মানে ত্বরণ। তো একই বল হলে ভর সমানুপাতিক 1/a ত্বরণ। মানে তুমি একটা জিনিস মনে করবে যে ভর যদি বেড়ে যায় ত্বরণ কমে যাবে যদি বলটা একই থাকে। একই যদি বল থাকে তাহলে ভর বাড়লে ত্বরণকে কমতে হবে, বা ত্বরণ কমলে ভরকে বাড়তে হবে। সেম বল যদি কাজ করে, তুমি নিজেই ভেবে দেখো, একটা বড় বস্তু আছে, একটা ছোট বস্তু আছে, একই বল তুমি প্রয়োগ করলে, সেম সেম বল তুমি প্রয়োগ করলে, তাহলে এর ত্বরণ কম হবে। আর এটা যেহেতু হালকা বস্তু, এখানে একই বল দিলে এর ত্বরণ বেশি হবে, এর ত্বরণ কি হবে, বেশি হবে। তার মানে বুঝতেই পারছো, ভর যদি কমে যায় ত্বরণ বেড়ে যাবে। তাহলে এখানে সেই একই জিনিস আমাদের বলা হচ্ছে যে তাহলে বল প্রয়োগের ফলে ভর যদি দ্বিগুণ হয় তাহলে ভর বেড়ে গেলে ত্বরণ কমে যাবে, ভর দ্বিগুণ বাড়লে ত্বরণ অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে? তো অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15, গতির সংরক্ষণ সূত্র অনুসারে কোন ক্ষেত্রে বস্তু ত্বরান্বিত হবে না বা বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে না? গতির সংরক্ষণ সূত্র অনুযায়ী কোন ক্ষেত্রে কোনো বস্তু ত্বরান্বিত হবে না? নিউটনের সূত্রের কথা ভাবো, তারপরে অ্যান্সার করো। যখন কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হবে না, বাহ্যিক বলের মোট মান হচ্ছে 0। বল যদি 0 হয় তাহলে ত্বরণ হবে 0, কারণ নিউটনের সূত্র F সমান সমান ma। নিউটনের সূত্র কি বলছে? প্রযুক্ত বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে ত্বরণ যদি 0 হয় তাহলে বল হয়ে যাবে 0, বা বল 0 হলে ত্বরণ 0 হবে। কারণ কোনো বস্তুর ভর কি 0 হতে পারে? কোনো বস্তুর ভর, বলো তো, ভর কি 0 হওয়া সম্ভব? হ্যাঁ কি না? ভর 0 হবে না। তাহলে ত্বরণ যদি 0 হয় তাহলে অবশ্যই বলকে 0 হতে হবে। তাহলে কোনো বাহ্যিক বলের মোট মান যদি 0 হয় তাহলে কোনো ত্বরণ সৃষ্টি হবে না। ঠিক আছে? এটাই এখানে লেখা রয়েছে। ওকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, একই ধরনের একটা কোশ্চেন, বলো দেখি। এটা একটু ভেবেচিন্তে বলবে। কোন পরিস্থিতিতে বল প্রয়োগের পরেও বস্তু স্থির থাকবে? বল প্রয়োগ করা হচ্ছে তাও স্থির, কোন পরিস্থিতিতে?
এবারে তোমরা সবাই ঠিক উত্তর দিয়েছো। অপশন সি, যখন বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করা হয়। একটা বস্তু এখানে আছে, তোমরা এদিকে বল প্রয়োগ করছো, আর একজন এদিকে বল প্রয়োগ করছে, দুটোই 10 নিউটন 10 নিউটন, দুটো বল সমান এবং বিপরীতমুখী। তাহলে দুটো বল যদি সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে আলটিমেটলি ধরা যেতে পারে কোনো বল বস্তুর উপরে কাজ করছে না। তো বল যদি বস্তুর উপরে কাজ না করে, তাহলে কি থাকবে? বস্তুটি স্থির থাকবে। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন নাম্বার 17, রকেট নিক্ষেপের সময় নিচের কোন বলের সাহায্যে রকেট ওপরে ওঠে? রকেট নিক্ষেপের সময় কোন বলের সাহায্যে রকেট ওপরে ওঠে? রকেট নিক্ষেপের সময় কোন বলের সাহায্যে রকেট ওপরে ওঠে? হ্যাঁ, নিষ্ক্রমণ করা গ্যাসের প্রতিক্রিয়া বল। রকেট যখন ওপরের দিকে ওঠে, রকেট নিচের দিকে যে গ্যাস ছাড়ে, এই গ্যাস থেকে সে প্রতিক্রিয়া বল পায় এবং তার ফলে রকেট কিন্তু ওপরের দিকে উঠতে পারে। নিউটনের তৃতীয় সূত্র, রকেট ওপরে ওঠা প্লাস পাখির ওড়া, ঠিক আছে, এই সমস্ত জিনিস যেটা পাখির ওড়া, এগুলো নিউটনের তৃতীয় সূত্র প্রযোজ্য হয়। বোঝা গেছে? তাহলে এটা একটু পড়ে রাখবে। তো নিউটনের তৃতীয় সূত্র, যেখানে প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ঠিক আছে, তো গ্যাস নিচের দিকে ঠেললে রকেট, হ্যাঁ সাঁতার কাটা হবে, ভেরি গুড, সাঁতার কাটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসছি 18, গতিশীল বস্তুতে বল প্রয়োগ বন্ধ করলে নিচের কোনটি অধিকাংশ ক্ষেত্রে ঘটে? একটা গতিশীল বস্তু আছে, আমরা যদি বল প্রয়োগ বন্ধ করি তাহলে কি ঘটবে? ভালো করে ভেবে উত্তর দেবে, না হলে ভুল হবে। অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, আবার অনেকে ভুলও উত্তর দিচ্ছ। একটা গতিশীল বস্তু যদি গতিশীল থাকে, একটা গতিশীল বস্তু যদি গতিশীল থাকে, তার মানে তার উপরে বল প্রয়োগ করা হচ্ছে, ত্বরণ সহ চলছে। এবার বল প্রয়োগ করা বন্ধ করলে কি হবে? বল প্রয়োগ করা বন্ধ করলে তার মধ্যে যে গতিজাড্য থাকবে, গতিজাড্য এর জন্য সমবেগে চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে। গতিজাড্যের জন্য এটা কিন্তু সমবেগে চলতে থাকবে, থামবে না। তোমরা অনেকেই উত্তর দিয়েছো স্থির হয়ে যাবে, থামবে না। গতিশীল বস্তু বল প্রয়োগ বন্ধ করলে তার মধ্যে গতিজাড্য থাকবে, গতিজাড্যের জন্য সমবেগে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্র, ঠিক আছে, এটা নিউটনস ফার্স্ট ল। ঠিক আছে, ওকে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, জল প্রবাহিত নদীতে একটি কাগজের নৌকা অল্প বেগে ভাসিয়ে দিলে সেটি কোন কারণে দূরে সরে যায়?
এখানে সঠিক উত্তর হচ্ছে, দেখো এটা তো সবাই জানি যে জলের যদি প্রবাহ হয়, জলের যদি প্রবাহ থাকে তাহলে জলের প্রবাহ কি করে, বল প্রয়োগ করে। নৌকার উপরে জলের প্রবাহ বল প্রয়োগ করে, আর এই বল প্রয়োগের জন্য নৌকা সামনের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, জল প্রবাহ নৌকার উপরে বল প্রয়োগ করে, আর বল প্রয়োগ করলে নৌকা সামনের দিকে এগিয়ে যাবে। বোঝা গেছে? তো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এটা ছিল 19 নম্বর কোশ্চেন। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 20। ঘূর্ণনশীল বা গতিশীল ঘূর্ণায়মান চাকার কোন বিন্দুতে বেগ সব থেকে বেশি থাকে? একটা চাকা যদি ঘোরে কোন বিন্দুতে বেগ সব থেকে বেশি থাকে? এটা কনসেপচুয়াল কোশ্চেন, ভালো করে ভেবে উত্তর দিতে হবে, না হলে কিন্তু ভুল হবে। বা ফ্যানের ব্লেড যখন ঘোরে কোন বিন্দুতে বেগ সব থেকে বেশি থাকে? দেখো এটার অ্যান্সার দেওয়ার জন্য আমি তোমাদের একটা ছবি এঁকে একটুখানি দেখাচ্ছি। আমি ফ্যানের ব্লেডের উদাহরণ দিচ্ছি। ফ্যানের ব্লেড বা যে কোনো চাকা, ধরো এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে ফ্যানের একটা ব্লেড। এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। ফ্যানের ব্লেডটা যখন ঘুরবে, ফ্যানের ব্লেডটা যখন ঘুরে এখানে আসবে, ঠিক আছে, এই ব্লেডটা যখন ঘুরে এখানে আসবে তখন এই পরিধির বিন্দুটা এতটা পথ আসছে, আর ভিতরের দিকের বিন্দু এতটা পথ আসছে, আর কেন্দ্র কোনো দূরত্ব অতিক্রম করছে না। তাহলে কেন্দ্রে যে বিন্দু থাকবে তার বেগ 0। কেন্দ্রের বিন্দু যে থাকবে, কেন্দ্রের বিন্দুর বেগ হবে 0। কেন্দ্রের বিন্দুতে কোনো বেগ থাকবে না। বোঝা গেছে? এবং যে বিন্দুগুলো পরিধির দিকে থাকবে তারা দেখো তত বেশি ডিস্টেন্স অতিক্রম করছে। যে বিন্দুগুলো পরিধির যত দিকে থাকবে তাদের দেখো বেশি ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে পরিধির বিন্দুগুলোর বেগ সব থেকে বেশি হবে, কারণ তো দেখো একই সময়ে পরিধির বিন্দু এতটা এসছে আর ভিতরের বিন্দু অল্প পথ এসছে। তাহলে কোন বিন্দুর বেগ সব থেকে বেশি হবে? যে বিন্দুগুলো পরিধির দিকে অবস্থিত। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো প্রত্যেকে? এটা বুঝতে পেরেছো প্রত্যেকে? ভুল হবে না তো আর পরীক্ষায়? যদি পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন আছে ফ্যানের ব্লেড বা এরকম দিয়ে, ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ঘূর্ণায়মান বস্তুর বাইরের পরিধিতে ঘূর্ণনজনিত কারণে বেগ সব থেকে বেশি থাকে। ঠিক আছে, চাকার পরিধি বেশি হলে এক পাক ঘুরলে চাকার পরিধির বিন্দু সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করে। পরের কোশ্চেন, একটি দোলকের সরণ সর্বোচ্চ অবস্থায় বেগ কত থাকে? দোলক মানে নিশ্চয়ই তোমরা জানো, একটা দোলক তোমরা দেখেছো ঘড়িতে পেন্ডুলাম এরকম দোলে, এটাকে বলে পেন্ডুলাম, এই দুই ধারে দুলতে থাকে। তো সর্বোচ্চ সরণ অবস্থায় যখন সে সব থেকে বেশি সরে যাবে তার বেগ কত হবে? না, কেন্দ্রবিন্দুতে বেগ থাকে না, কেন্দ্রবিন্দু যেভাবে আছে ওখানেই থাকে, কেন্দ্র তো সরে না। সরে কারা? কেন্দ্রের বাইরে যে বিন্দুগুলো তারা ঘোরে, কেন্দ্র তো একই জায়গায় স্থির থাকে। তো এটা ভেবে বলো, এটাও খুব ভালো একটা কোশ্চেন, যে একটা দোলক যদি দোলে তাহলে কোন অবস্থায় এই সর্বোচ্চ সরণ যখন হবে তার বেগ কত হবে? সর্বোচ্চ সরণ মানে কোথায় থাকবে? সর্বোচ্চ সরণ মানে সে এখানে আসবে, এখানে হচ্ছে সর্বোচ্চ সরণ, এখানে তো তার বেগ কত হবে? এখানে বেগ হয়ে যাবে 0। তারপরে এই অবধি আসার পরে
আবার বিপরীত দিকে চলতে শুরু করবে, আবার এখান থেকে এদিকে আসতে শুরু করবে। তাহলে যখন সে কেন্দ্রবিন্দুতে থাকবে তার বেগ কত হবে? 0 হবে। অপশন বি হবে সঠিক উত্তর। বোঝা গেছে? আর সর্বোচ্চ কোথায় হবে বলো তো? বেগ সর্বোচ্চ কোথায় হবে? আচ্ছা, এটা আরেকবার বলছি। একটা তুমি সরল দোলকের কথা চিন্তা করো। একটা সরল পেন্ডুলাম যখন দোলে, সে ম্যাক্সিমাম এখানে এত দূর যেতে পারে আর এদিকে এত দূর যেতে পারে, এইভাবে সে তো দুলতে থাকে, এর ওধারে তো যেতে পারে না। তাহলে এখানে বেগ কত হবে? এখানে বেগ হচ্ছে 0। একদম যখন ধারে চলে যাবে পেন্ডুলামটা, বেগ 0। বা একদম যখন এধারে আসবে এখানে থেমে যায়, তো থেমে এখানে আসার পরে থেমে যায়, তো আবার বিপরীত দিকে চলতে শুরু করে। তো তাহলে এখানে যখন আসবে তখন তার বেগ হবে 0। আর সর্বোচ্চ বেগ কোথায় হবে? এই মধ্যবিন্দুতে। মধ্যবিন্দুতে বেগ হবে সর্বোচ্চ, এবং মধ্যবিন্দু থেকে যত এদিকে যাবে বেগ কমতে 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 এখানে গিয়ে বেগ হয়ে যাবে 0। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। আমাদের 21 ছিল, এটা পরের কোশ্চেন। বলো, একটি চলন্ত বাস যদি হঠাৎ করে ব্রেক কষে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়, এর প্রধান কারণ কি? চলন্ত বাস হঠাৎ করে ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে বস্তুর জাড্য ধর্ম। ঠিক আছে, আরো ভালোভাবে বলতে গেলে গতিজাড্যের কারণে। বাস যখন ব্রেক কষে তখন গতিশীল বস্তু তার গতির অবস্থা বজায় রাখতে চায়। ঠিক আছে, গতিশীল বস্তু তার গতির অবস্থা বজায় রাখতে চায়। তো বাস চলছে, যাত্রীরাও চলছে, বাস ব্রেক কষলো, ঠিক আছে, পিপিটিতে সবই থাকবে। বাস ব্রেক কষলো, যাত্রীরা তখনও চলতে চায়, তার জন্য সামনের দিকে কিছুটা ঝুঁকে যায়। তো এটা জাড্য ধর্মের জন্য। ঠিক আছে, এই যে বাস থামলেও যাত্রীদের শরীর আগের গতিতে চলতে চায়, তার জন্য তারা সামনের দিকে ঝুঁকে যায়। এটা নিউটনের প্রথম সূত্র থেকে ব্যাখ্যা করা যায়। বোঝা গেছে? ওকে, প্রথম সূত্র, জাড্য ধর্ম প্রথম সূত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, পরের কোশ্চেন। আঘাতের মাত্রা কমাতে একটি ডিমকে তুলো ভর্তি বাক্সে ফেললে সেটি কোন ধরনের বলের কারণে ভাঙে না? ধরো নিচেই আছে তুলো, সেই তুলোর উপরে আমি একটা ডিম ফেললাম, একটা ডিম, কিন্তু ডিমটা দেখা গেল ভাঙছে না। অথচ একটা মেঝের উপরে যদি আমরা ডিম ফেলি, ডিমটা ভেঙে যায়। তো তুলো ভর্তি বাক্সে যদি ডিম ফেলি, ডিমটা ভাঙে না, কেন ভাঙে না বলো? এটা ভালো কোশ্চেন। মেঝের উপরে ডিম ফেললে ভেঙে যায়, কিন্তু তুলোর উপরে ডিম ফেললে ভাঙে না। দেখে এটা কে কে অ্যান্সার করতে পারে? হ্যাঁ, দেখো এর কারণ আছে। তোমরা যখন ওপর থেকে লাফ দাও, ভালো করে শুনবে আমার কথা, ওপর থেকে যখন লাফ দাও মেঝের উপরে পড়লে বেশি লাগে,
কিন্তু কাদার উপরে পড়লে লাগে না, কাদা। ঠিক তেমনি ডিম মেঝের উপরে পড়লে ভেঙে যাবে, কিন্তু তুলো ভর্তি বাক্সে ফেললে ভাঙে না। কারণ কি? কারণ তুলো ভর্তি বাক্সে ফেললে বলটা অনেক বেশি সময় ধরে কাজ করে, অথচ মেঝের উপরে ফেললে যখনই টাচ করবে ওই বলটা একসঙ্গে দ্রুত কাজ করে। তো বল যদি দ্রুত কাজ করে আঘাত লাগবে বেশি, বল যদি আস্তে আস্তে কাজ করে, অনেক সময় নিয়ে কাজ করে, আঘাত লাগবে কম। দেখো তুলোতে ডিম পড়লেই কিন্তু থেমে যায় না, তুলোর মধ্যে কিছুটা ঢুকে যায়, ওই ঢোকার সময় যে সময়টুকু লাগে ওই সময়ে ধীরে ধীরে বল কাজ করে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বলটা দীর্ঘ সময় ধরে কাজ করে। বল যদি দ্রুত কাজ করে তাহলে আঘাত বেশি লাগবে, বল যদি দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে কাজ করে আঘাত কম লাগবে, ডিমটা ভাঙবে না। তুমি যেমন ওপর থেকে যদি লাফ দাও, একতলা বাড়ির ওপর থেকে লাফ দিচ্ছ, তলায় কাদা, কাদায় পড়লে কিচ্ছু হবে না, কারণ কাদার মধ্যে তুমি যখন পড়বে তখন অনেক সময় ধরে বল কাজ করবে তোমার উপরে, তোমার লাগবে না। কিন্তু কাদার বদলে মেঝের উপরে যদি তুমি পড়ো, ওই মেঝে একই সঙ্গে তোমার উপরে দ্রুত বল প্রয়োগ করবে, যার জন্য আঘাতটা বেশি লাগে। এই ধারণাটার নাম হচ্ছে ইম্পালস অফ ফোর্স, ঠিক আছে, বা তোমার ঘাত বল, বলের ঘাত বলা হয়, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসছি। 24, একটি রেলগাড়ি এবং একটি মোটর গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটলে কে বেশি বল প্রয়োগ করবে? একটা রেলগাড়ি এবং একটা মোটর গাড়ি যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে কে বেশি বল প্রয়োগ করবে? ভেবেচিন্তে বলবে। একটা রেলগাড়ি এবং একটি মোটর গাড়ি যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে কে বেশি বল প্রয়োগ করবে? সঠিক উত্তর হচ্ছে উভয় সমান বল প্রয়োগ করবে। নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনের তৃতীয় সূত্র, ঠিক আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হবে, ঠিক আছে। তুমি চিন্তা করে দেখো, দুটো গাড়ি পাশাপাশি সংঘর্ষ হচ্ছে, একটা গাড়ি আর একটা গাড়ি, এ যতটা ক্রিয়া দেবে ও ততটাই প্রতিক্রিয়া দেবে। রেলগাড়ি আর মোটর গাড়ি, একজন যতটা ক্রিয়া দেবে আর একজন ততটা প্রতিক্রিয়া দেবে, তাহলে দুজন দুজনের উপরে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে, ঠিক আছে। ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান হবে, স্পিড বেশি কম যাই থাক না কেন, ঠিক আছে, যখন সংঘর্ষ হবে প্রযুক্ত বল সমান হবে। কারণ ক্রিয়া সমান প্রতিক্রিয়া। একই বল দুজনের উপরে কাজ করবে, যেমন আপেল আর পৃথিবী। বললাম তো, স্পিড বেশি হোক আর কম হোক, যখন তারা ধাক্কা মারবে না, ভর ম্যাটার করবে না, বল দুজনে সমান বল প্রয়োগ করবে, ঠিক আছে। এইবারে তোমরা হয়তো ভাবছো যে রেলগাড়ির সাথে মোটর গাড়ি ধাক্কা হলে মোটর গাড়িটা ছিটকে যায়, রেলগাড়িটা ছিটকে যায় না। এর কারণ আছে, বল সমান কিন্তু রেলগাড়ির ভর বেশি, তো ওই বল প্রয়োগ করলে ভরটার কিছু হবে না, কিন্তু সেম বল মোটর গাড়িতে যদি প্রয়োগ হয়, মোটর গাড়ি তো ভর কম, মোটর গাড়িটা ছিটকে বেরিয়ে যাবে, ঠিক আছে। ভরবেগ বেশি হবে কিন্তু ভরবেগ বেশি হবে কিন্তু বল সমান হবে। আমি তো ভরবেগের কথা বলিনি, আমি বলেছি বল সমান হবে। তাহলে এটা খেয়াল রাখবে। তোমরা হয়তো অনেকে ভাবছো যে যার ভর বেশি সে বেশি বল প্রয়োগ করে, ভুল। বলের কথা যদি বলি, দুজনে সমান বল প্রয়োগ করবে নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়ার জন্যে। বোঝা গেছে? এটা কি প্রত্যেকে বুঝতে পেরেছো নাকি কনফিউশন?
হ্যাঁ, এটাই নিউটনের তৃতীয় সূত্র, যে বস্তুর ভর যাই হোক না কেন ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে। ঠিক আছে, তো এরকম কিছু ট্রিকি কোশ্চেন তোমরা পড়বে যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হবে। পরের ক্লাসের টপিক তোমাদের আমি নিশ্চয়ই বলে দিয়েছি। পরের ক্লাসের টপিক তাপ এবং তাপমাত্রা। ঠিক আছে, ওকে, ঠিক আছে।